আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ৩ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নটা কিন্তু গতানুগতিক লেনদেনের সাথে মিল নেই। এটাকে কিছু আনকমন লেনদেন রয়েছে, তবে খুব সহজ, ঘাবড়ানোর কিছু নাই। যদি তুমি এই লেনদেনগুলো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন হিসেবে ফাইন্ড আউট করতে পারো বা বাছাই করতে পারো, তাহলে তোমার জন্য এই অঙ্কটা পানির মতো সহজ। ঠিক আছে? তবে যারা পারবে না তারা আমার সাথে থাকো এবং লেগে থাকো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো কি বলা আছে, বলা আছে জনাব নাজিম ঢাকার উত্তরায় ২০২৫ সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। দেখো, তুমি যখন অঙ্ক করবে তখন তুমি নিজেকে কি মনে করবে বলো তো? তুমি নিজেকে জনাব নাজিম নাকি না ক্যাসেল থ্রি স্টার? বলো তো। তুমি নিজেকে অবশ্যই আহ, প্রতিষ্ঠান মনে করবে। মালিক আলাদা একটি পক্ষ। হ্যাঁ, তুমি কখনো কিন্তু মালিক মনে করতে যাও না নিজেকে, যে আমি মালিক, আমি টাকা পাচ্ছি, আমি টাকা দিচ্ছি, আমি সবকিছু এখানে না। এটা মনে করা যাবে না। তুমি প্রতিষ্ঠান মনে করবা, তাইলে তোমার অঙ্ক হবে। আর যদি মালিক মনে করো তাহলে তোমার অঙ্ক ভুল হবে। বুঝতে পেরেছো? তাইলে তুমি নিজেকে প্রতিষ্ঠান মনে করবা মনে মনে। ওকে, তাহলে জনাব নাজিম ঢাকার উত্তরাতে ২০২৫ সালে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন। ঠিক আছে, তার রেস্টুরেন্টে কয়েকটি লেনদেন নিম্নরূপ। তো কি কি লেনদেন রয়েছে, লেনদেনগুলো একটু দেখে নিই। হ্যাঁ, কি বলা আছে? প্রথমে বলা আছে তৈজসপত্র ক্রয়। দেখো, তৈজসপত্র আবার কি? এটা তো অনেকেই বুঝতে পারো না। না, তৈজসপত্র আবার কি? তৈজসপত্র হলো বাসন কোসন, ঠিক আছে, কিচেন আইটেম। ঠিক আছে, যারা রান্না বান্না করার জন্য বা ওই যে আমাদের ডাইনিং টেবিলে যে আইটেমগুলো থাকে সেই জিনিসগুলোকে তৈজসপত্র বলা হয়। ঠিক আছে, বাসন কোসন এগুলো। হ্যাঁ, তো এগুলা কিনলে, একবার যদি কিনে, তাহলে বছরের পর বছর এর সুবিধা পাই না আমরা? পাই। তার মানে কি? এটা দীর্ঘমেয়াদী সুবিধা দেয়। তাহলে কোনো লেনদেনের ফলে যদি দীর্ঘমেয়াদী সুবিধা হয় এবং অনিয়মিত ঘটনা ঘটে, তাহলে সেটি মূলধন জাতীয় লেনদেন। তাহলে তৈজসপত্র ক্রয় করেছে, টাকা চলে গেছে, মূলধন জাতীয় ব্যয় এটা। ওকে, এরপরে দেখো সাজসজ্জা সামগ্রী ক্রয়। দেখো, সাজসজ্জা সামগ্রী ক্রয় এগুলো কি? ডেকোরেশন করার জন্য। তোমার এই যে রেস্টুরেন্ট ব্যবসাটা ডেকোরেশন করার জন্য কিছু ডেকোরেশন সামগ্রী ক্রয় করা হয়েছে, যেটাকে বাংলায় সাজসজ্জা সামগ্রী বলা হয়। ঠিক আছে, তো এগুলো ক্রয় করেছে। তো একবার এগুলো ক্রয় করলে বছরের পর বছর এর সুবিধা পাওয়া যায়। তার মানে এটা দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে এবং অনিয়মিত ঘটনা। বারবার তো ক্রয় করা লাগতেছে না, না? তাই না? তাহলে অনিয়মিত ঘটনা, আর এর ফলেও টাকা চলে গেছে। তার মানে কি? অনিয়মিত ঘটনা এবং মূলধন জাতীয় ব্যয় হবে এটা। এটা কি হবে? মূলধন জাতীয় ব্যয়। ওকে, প্রচারণা বাবদ ব্যয় করা হলো ৩,০০০ টাকা। প্রচারণা বারবার করতে হয়। কি করতে হয়? প্রচারণা বারবার করতে হয়। প্রচারেই প্রসার, একটা কথা আছে না? তো আমরা যত বেশি প্রচারণা করব তত বেশি আমাদের ব্যবসাটা প্রসার হবে, মানে বড় হবে, ব্রড হবে বা ফেমাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই প্রচারণা বাবদ ব্যয় যেটা, এটা একটি নিয়মিত ঘটনা, নিয়মিত করতে হয়। এই ব্যয়টা নিয়মিত ঘটনা। ওকে, নিয়মিত ঘটনা হলে টাকা যদি চলে যায় তাহলে ব্যয়, সেটা কোন ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, নিয়মিত ঘটনা। ঠিক আছে, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় হবে। এরপর দেখো মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত। তাহলে মালামাল আনার জন্য যে ভ্যান গাড়িটা ব্যবহার করা হয় সেটি মেরামত করা হয়েছে ১,০০০ টাকা দিয়ে। ওকে, ভালো কথা। তাইলে আমি বলি, কোনো স্থায়ী সম্পদ যখন মেরামত করা হবে, শুধু মেরামত লেখা থাকলে নিঃসন্দেহে এটা মুনাফা জাতীয় লেনদেন দিয়ে দিবা। হ্যাঁ, আর যদি বড় ধরনের কোনো পার্টস মেরামত করা হয় তাহলে সেটি মূলধন জাতীয় লেনদেন। তো এখানে বড় ধরনের পার্টস বা কোনো কিছু বলা নাই, শুধু মেরামত বলা আছে এবং অ্যামাউন্টটা ছোট। ঠিক আছে, অ্যামাউন্টটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আবার মূলধন জাতীয় হয়ে যাবে, অ্যামাউন্টটা ছোট। তাহলে এটা মুনাফা জাতীয় লেনদেন। এটা টুকটাক সার্ভিসিং আমাদের সবসময় করতে হয়, এটা নিয়মিত ঘটনা, তাইলে এটা মুনাফা জাতীয় ব্যয়। ওকে, রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো ২২,০০০ টাকা। দেখো, রেস্টুরেন্ট ব্যবসায় তো আমাদের কাস্টমার কারা? গ্রাহকরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট নিয়ে তাদের লোকজন নিয়ে চলে আসে এবং এখানে খাওয়া দাওয়া করে। এই যে কোনো এক গ্রাহক তার জন্মদিনের অনুষ্ঠান পালন করার জন্য তার যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে দাওয়াত করে নিয়ে এসে এই রেস্টুরেন্টে বসাইছে এবং রেস্টুরেন্টে খাওয়াইছে। তোমরা চাইলে তোমাদের ক্লাসমেটদেরকে নিয়ে বা ক্লাসের বন্ধুদেরকে নিয়ে চাইলে ট্রিট দিতে পারো। ঠিক আছে, সেইভাবেও ট্রিট দিলেও সেটাও একটা দেখা যাবে যে বন্ধুদের আড্ডার
একটা অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক আছে। বা তোমার কোনো বিয়ের অনুষ্ঠান হতে পারে বা কোনো অন্য কোনো মিটিংও হতে পারে, মিটিং শেষে খাওয়া দাওয়া করতে পারে। তো যেভাবে হোক এখানে বুকিং দিয়েছে, তো দিয়ে তারা কি করছে, এখান থেকে টাকাটা আদায় করছে 22,000 টাকা। তাইলে একটা রেস্টুরেন্টের এই ঘটনাগুলো কিন্তু নিয়মিত, এখানে খাবার দাবার সেল করবে বা খাবার দাবার এখানে কিনতে আসবে কাস্টমাররা, এটা নিয়মিত ঘটনা, প্রতিনিয়তই ঘটে। তাইলে প্রতিনিয়ত ঘটলে এটি মুনাফা জাতীয়, যেহেতু এখানে টাকা পেয়েছি তাহলে এটি আয় হয়েছে, মুনাফা জাতীয় আয়। ওকে, এরপরে দেখো, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। দেখো, নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য, তাহলে এটাও একটা মেরামত খরচ। বাট এখানে দেখো, একটা ফ্রিজকে চালু করার জন্য নতুন একটা কম্প্রেসার ক্রয় করা হয়েছে। তো একটা ফ্রিজের মূল আত্মা কি বলো তো? আত্মা হলো কম্প্রেসার। এই কম্প্রেসারের কাজ কি? ফ্রিজটাকে ঠান্ডা করে রাখা, কুলিং করে রাখা, ঠিক আছে। তো এটা একটা বড় ধরনের পার্টস বা যন্ত্র, ঠিক আছে, বা এই ফ্রিজেরই একটা অংশ। তো এইটা ক্রয় করছো বা এটার মেরামত একবার করলে এটা আবার দেখা যাবে যে 5-10 বছর চলে যাবে অনায়াসে, ঠিক আছে। তাহলে এটা সুবিধা দীর্ঘমেয়াদী দিবে। এই জন্যে এটি হলো মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। অর্থাৎ কোনো স্থায়ী সম্পদের বড় ধরনের মেরামত হলে এবং সেই মেরামতের ফলে দীর্ঘদিন সুবিধা দিলে সেটিকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। তাহলে নতুন কম্পিউটার ক্রয় করছে, এটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এটা মূলধন। এখানে অনেকে যে মেরামত মনে করে অনেকে মুনাফা জাতীয় ব্যয় দিয়ে দেয়, এটাই ভুল করে, ঠিক আছে। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 9,000 টাকা। স্যার, কর্মচারীদের বেতন তো প্রতি মাসে মাসে দিতে হয়, তাহলে এটা একটা নিয়মিত ঘটনা। নিয়মিত ঘটনা হলে কি মুনাফা জাতীয় লেনদেন? তো টাকা চলে গেছে, ব্যয় হবে এটা। গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি 25,000 টাকা। গ্রাহকদের সেবা তো প্রতিনিয়তই দিবে। এই ক্যাসেল 3 স্টার রেস্টুরেন্টটা প্রতিদিনই গ্রাহকদের সেবা দিবে। তাহলে এখান থেকে টাকা পাওয়াটা নতুন ঘটনা নয়, এটা নিয়মিত ঘটনা। তাহলে এটা আয় হবে। তো আয় কিন্তু দুইটা পাইলাম, একটা হলো জন্মদিনের অনুষ্ঠানে, আরেকটা হলো সেবা প্রদানের জন্য প্রাপ্তি। তাহলে দুইটা আয় পাইছি। ক নম্বর প্রশ্ন হয়তো এই আয়ই চাবে। দেখো, এরপরে দেখো, ভাড়া পরিশোধ করা হলো 50,000 টাকা, নিয়মিত ঘটনা, মাসে মাসে পরিশোধ করতে হয়। তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আলমারি ক্রয় করেছেও 25,000 টাকা। একটা আলমারি ক্রয় করলে বছরের পর বছর এর সুবিধা থাকে বা এই আলমারিটা দৃশ্যমান থাকে বা এর সুবিধা পাওয়া যায়। তাহলে এটা অনিয়মিত ঘটনা এবং দীর্ঘদিন সুবিধা দেয়, তাহলে মূলধন জাতীয় লেনদেন, তাই না? যেহেতু টাকা চলে গেছে তাহলে মূলধন জাতীয় ব্যয়। ওকে, তাহলে আমরা কিন্তু এই সবগুলো, এখানে যতগুলা লেনদেন আছে সবগুলা লেনদেন কিন্তু আমরা বিশ্লেষণ করে ফেললাম, তাই না? তাহলে আমরা যদি এখন প্রশ্নের অ্যান্সারগুলো করতে যাই, পারবো না? বলো, কে কে পারবে? কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। দেখো কি বলা আছে, ক নম্বর প্রশ্ন বলা আছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আমি এই অঙ্ক করে দেবো না তোমাদের, আমি কিন্তু বলেও দিছি যে দুইটা আয় পাওয়া গেছে এখানে, ঠিক আছে। একটা হলো জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হয়েছে 22,000 টাকা, আর একটা হলো গ্রাহকদের সেবা প্রদান করা হয়েছে 25,000 টাকা, এই দুইটা। ওকে, এরপরে বলছে মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। স্যার, মুনাফা জাতীয় খরচের পরিমাণ পারবেন না? খরচ কোনগুলা? মুনাফা জাতীয় নিয়মিত ঘটনা কি কি আছে দেখো, এই যে প্রচারণা ব্যয়, তারপরে মেরামত ব্যয়, তারপরে হলো কর্মচারীদের বেতন, তারপরে হলো ভাড়া পরিশোধ, এই চারটা আছে, এর বাইরে নেই, ঠিক আছে। আবার ওই যে নতুন কম্পিউটার ক্রয়, ওটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় দিও না, ওটা দেওয়া যাবে না, ওটা বড় ধরনের মেরামত খরচ। হ্যাঁ, ওইটা খ নম্বর প্রশ্নের অ্যান্সারও শেষ। গ নম্বর প্রশ্ন আরও সহজ, বাকি যে চারটা আছে ওইটা গ নম্বরে যাবে। খুব সহজ না? তাইলে দেখো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় কি কি? তৈজসপত্র, তারপরে সাজসজ্জার সামগ্রী ক্রয়, তারপরে নিচে আছে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, এবং সবার শেষে আছে আলমারি ক্রয়, এই চারটা, ঠিক আছে। তাহলে ক, খ, গ নাম্বার প্রশ্নের অ্যান্সার শেষ। তো আমি তো তোমাদের সলিউশন দেখাইলাম না কিভাবে করতে হবে, তাহলে একটু দেখে নাও। হ্যাঁ, এই যে দেখো, ক নম্বর প্রশ্নের অ্যান্সার লিখবে এইভাবে, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। কি কি আছে? রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল, এটা কলামটা এইভাবে কেটে নেবা, বিবরণ টাকা, ঠিক আছে। বিল আদায় 22,000 টাকা, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, টোটাল যোগ করলে কত হবে? 47,000 টাকা। ক নম্বর প্রশ্ন শেষ। গ নম্বর প্রশ্ন বলেছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা জাতীয় ব্যয় আমরা চারটা পেয়েছিলাম। চারটা কি কি আছে? প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা, ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় 1,000 টাকা, কর্মচারীদের বেতন 9,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, মোট কত? 63,000 টাকা। খ নম্বর প্রশ্নের অ্যান্সারও শেষ। এরপরে গ নম্বর প্রশ্নটা বলেছিল মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয় আমরা চারটা পেয়েছিলাম। তো কয়টা? চারটা। এক হলো তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, এটা প্রশ্নই ছিল কিন্তু। সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়
8,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা, মোট 1,33,000 টাকা। এটি হলো এটার অ্যান্সার। ঠিক আছে, অনেকে অ্যান্সারটা দেখতে পারো না, তাহলে এটা 1,33,000 টাকা, এটা হলো গ নাম্বারের অ্যান্সার। তো আশা রাখি তোমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটা খুব এনজয় করেছো, কারণ এটি একদম সহজ প্রশ্ন ছিল, কিন্তু লেনদেনগুলা কিন্তু একটু ইউনিক টাইপের ছিল। যেমন তৈজসপত্র ক্রয়, সাজসজ্জা সামগ্রী ক্রয়, এগুলো কিন্তু সচরাচর থাকে না, তাই না? তো এগুলো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম, তাই না, যে তৈজসপত্রটা কি, সাজসজ্জা সামগ্রী কি কি, এগুলোর সুবিধা কতদিন পাওয়া যায়, এগুলো মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, এগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারলাম। তো আশা রাখি সবাই প্রশ্নটাকে এনজয় করেছো এবং প্রশ্নটাকে কন্ট্রোলে নিতে পারছো। তারপরেও যদি কারোর কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেব। অথবা তোমরা চাইলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেই নাম্বারেও ফোন দিয়ে সরাসরি তুমি বুঝে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।